আজ আমরা করব তরলের তাপীয় প্রসারণ। যে অ্যাকচুয়ালি তোমরা এর আগের ক্লাসে দেখেছো যে কঠিনের তাপীয় প্রসারণ, যে অ্যাকচুয়ালি কঠিন পদার্থকে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে তাপ প্রয়োগ করার জন্য ওই কঠিন পদার্থ কিভাবে প্রসারিত হয় সেটা আমরা দেখেছি, এবং কেন হয় আমরা সেটাও দেখেছি। এবং কঠিন পদার্থের পার্টিকুলার দৈর্ঘ্য আছে, ক্ষেত্র আছে, আবার আয়তন আছে। সেই জন্য কঠিন পদার্থের ক্ষেত্রে তিন ধরনের প্রসারণকে ধরা হয় বা সম্ভব। একটাকে আমরা কি বলি? কঠিনের দৈর্ঘ্য প্রসারণ, সেকেন্ড কঠিনের ক্ষেত্র প্রসারণ, আর থার্ড হচ্ছে কঠিনের আয়তন প্রসারণ। কিন্তু তরল পদার্থের কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য হয় না বা কোনো নির্দিষ্ট কি ক্ষেত্রফল হয় না। তাহলে তরল পদার্থের ক্ষেত্রে তার আয়তন কি একমাত্র সম্ভব। তাহলে সেহেতু তরল পদার্থের প্রসারণ বলতে আমরা কি বুঝি? শুধুমাত্র তার আয়তন প্রসারণ। তাহলে তরল পদার্থের কি শুধুমাত্র আয়তন থাকার জন্য, তাহলে তরল পদার্থকে উত্তপ্ত করলে সেই উত্তপ্ত করার জন্য তার শুধুমাত্র আয়তনের প্রসারণটাই সম্ভব। সেই জন্য আমরা যে তরলের ক্ষেত্রে আমরা আয়তন প্রসারণটাকেই আমরা বিবেচনা করি। তাহলে এবার এই তরলের আয়তন প্রসারণ তোমাকে জানতে হবে। এবং অ্যাকচুয়ালি যে তরলের আয়তন প্রসারণের সঙ্গে কঠিনের আয়তন প্রসারণ কিভাবে সম্পর্কযুক্ত, বা অ্যাকচুয়ালি ওই কঠিনের তাপীয় প্রসারণের সঙ্গে তরলের তাপীয় প্রসারণের কি পার্থক্য আছে সেটাও তোমাকে জানতে হবে। যে কঠিন, এমনকি আমি ক্লাস 11-এর ক্লাস যবে থেকে স্টার্ট করেছি তবে থেকে বলছি যে আমাদের ফিজিক্স মানে পদার্থবিদ্যা। তার মানে এখানে আমরা মেনলি পদার্থের নিয়েই আলোচনা করব, এবং আমাদের যে পাঠ চলছে সেটা আমাদের জিপিএম এর আন্ডারে। জিপিএম মানে জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, মানে পদার্থের সাধারণ ধর্ম। তাহলে এবং তোমরা জানো যে তোমাদের 11 বা ক্লাস 12-এর ভিউ থেকে দেখলে পদার্থ তিন প্রকার। কি কি? কঠিন, তরল, গ্যাস। এবং কঠিন পদার্থ বা তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ এরা এরা পরস্পরকে, বা অ্যাকচুয়ালি এই কঠিন, তরল, গ্যাস এদের পরস্পরের কি আমরা বা আমি তোমাদেরকে আমি বলে দিয়েছি যে অ্যাকচুয়ালি কঠিন কাদের বলি বা তরল কাদের বলি বা গ্যাস কাদের বলি। যে এই তিন ধরনের পদার্থের মধ্যে যেই সব পদার্থের মলিকুলার ডিসটেন্স, যেই সব কি পদার্থের এই মলিকুলার ডিসটেন্স যাদের সব থেকে কম, তাহলে ডিসটেন্স যদি কম হয় তাহলে ওদের মধ্যে কি যে ক্রিয়াশীল মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স সেটা বেশি। তাহলে মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স যদি বেশি হয় তাহলে ওই প্রত্যেকটা কি কণা ওরা খুব দৃঢ়ভাবে একে অপরের সঙ্গে যুক্ত থাকবে, মানে কি এরা সহজে প্রবাহিত হতে পারবে না। তাহলে এই তিন ধরনের পদার্থের মধ্যে যেই সব পদার্থের এই মলিকুলার ডিসটেন্সটা সবচেয়ে কম, তাহলে মলিকুলার ডিসটেন্স কম মানে ফোর্সটা সব থেকে বেশি, তারা সহজে ফ্লো হতে পারবে না, তারা হচ্ছে কঠিন পদার্থ। এবং তরল পদার্থ যে যেই সব পদার্থের ক্ষেত্রে এই মলিকুলার ডিসটেন্সটা কঠিন অপেক্ষা বেশি, মলিকুলার ডিসটেন্সটা বেশি, তাহলে ডিসটেন্স বাড়লো মানে কি তাহলে ফোর্সটা কঠিন অপেক্ষা কমে গেল, তার মানে এবার ফ্লো হতে পারবে। এবং গ্যাসীয় পদার্থ কি? এই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই মলিকুলার ডিসটেন্সটা কঠিন এবং তরলের সাপেক্ষে, বা যদি কম্পেয়ার করি কঠিন এবং তরলের সঙ্গে, গ্যাসের যে মলিকুলার ডিসটেন্স সেটা অনেক বেশি। তাহলে অনেক বেশি হওয়ার জন্য কি বলুন যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাদের মলিকুলার ডিসটেন্স, এই যে তাদের এই মলিকুলার যে ডিসটেন্সটা, সেই মলিকুলার ডিসটেন্সটা কঠিন এবং তরলের তুলনায় অনেক বেশি হয়। তাহলে গ্যাসের ক্ষেত্রে মলিকুলার ডিসটেন্স অনেক বেশি হওয়ার জন্য
এদের কি ফোর্সটা একদমই কম, মানে ওদের মধ্যে কোনো আকর্ষণই নাই, এই দুটি মলিকুলের মধ্যে কোনো বন্ধুত্বই নয়, ফলে কি ওরা একে অপরকে ছেড়ে সহজেই প্রবাহিত হতে পারে, মানে কি ব্যাপন হতে পারে, ব্যাপন, তাই তো ব্যাপন হতে পারে, মানে ডিফিউশন হতে পারে, তাহলে ব্যাপন ধর্ম। তাহলে গ্যাসের মেনলি যে গ্যাসের যে বিশৃঙ্খলতা, তাহলে গ্যাসের এই যে গতি, এর কারণ কি ব্যাপন ধর্ম। কেন? অ্যাকচুয়ালি কি তাদের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি, মলিকুলার ডিস্টেন্স বেশি, ফলে কি ওই যে মলিকুলার ডিস্টেন্স বলে কি হবে, অল্প সময় তাপ প্রয়োগ করলেই যদি শক্তি প্রয়োগ করি তাহলে ওদের ওদের এক্সপানশন অনেক বেশি হবে। যাই হোক, আমরা এই ক্লাসে বা আজকে আমরা কি জানবো, শুধুমাত্র তরল, গ্যাস জানবো কিছুদিন পর। তাহলে তাহলে আমরা কি জানছি, তাহলে আমরা জানবো যে তরলের তাপীয় প্রসারণ। তার মানে তোমরা জানলে বা তোমরা জানো যে কঠিন পদার্থ সাপেক্ষে তরল পদার্থের এই মলিকুলার ডিস্টেন্সটা বেশি হয়। তাই তরল, তাহলে কঠিন অপেক্ষা তরল পদার্থের মলিকুলার ডিস্টেন্স বেশি হওয়ার জন্য কঠিন অপেক্ষা তরল পদার্থের মধ্যে ওই ওদের মধ্যে কি এই ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স সেটা কম হয়। তার মানে যদি আমরা বলি, যদি বলি যে এটা যদি হয় কঠিন, যদি বলা হয় এটা হচ্ছে কঠিন, যদি কি বললাম যে এটা হচ্ছে একটা এটা কি আমাদের একটা সলিডের একটা দেখলাম একটা মেকানিজম, তাহলে এটা যে সলিড, তাহলে যদি বলি লিকুইড, যদি বলি লিকুইড, তবে এই লিকুইডের ক্ষেত্রে যদি কম্পেয়ার করা যায় তবে কি, তবে লিকুইডের ক্ষেত্রে এই ওদের মলিকুলার ডিসটেন্সটা কি হয়, যে সলিডের সাপেক্ষে লিকুইডের এই মলিকুলার ডিসটেন্সটা বেশি হয়। ডিসটেন্স বেশি মানে ফোর্স কম, তাহলে ফোর্স কম যদি হয় তাহলে কি হবে, যে অ্যাকচুয়ালি এদের মধ্যে ফোর্সটা কম, তাহলে ফোর্স যদি কম হয় এবং ডিসটেন্সটা কি আছে বেশি, তাহলে ডিসটেন্স যদি বেশি হয় তাহলে এই সলিড অপেক্ষা এই লিকুইডে যদি সমান হিট বা যদি তাপ প্রয়োগ করি তাহলে কি হবে, তাহলে এই সলিড অপেক্ষা কঠিন, মানে এই সলিড অপেক্ষা এই লিকুইডের মধ্যে কি ওদের কম্পন বেশি হবে। মানে অ্যাকচুয়ালি কি যে মানে এদের ক্ষেত্রেও কম্পন হয় আবার এদের ক্ষেত্রেও কম্পন হয়, কিন্তু অ্যাকচুয়ালি এদের মধ্যে কি, এদের মধ্যে ডিসটেন্স কম, আকর্ষণ বেশি, ফলে এদের মধ্যে কি রেস্ট্রিকশনটা বেশি, মানে খুব বেশি আকর্ষণ, মানে কি এ সহজে নাচতে পারবে না, মানে নাচবে কমবে, মানে কি ভাইব্রেট করবে, বাট অত বেশি হতে পারবে না, কেন রেস্ট্রিকশন আছে, মানে আকর্ষণ আছে। কিন্তু কিন্তু লিকুইডের ক্ষেত্রে কি ডিসটেন্সটা অনেক বেশি, ফলে কি ডিসটেন্স বেশি হওয়ার জন্য ফোর্স কম, ফলে সম পরিমাণ যদি হিট সাপ্লাই করি ফলে কি ওর নাচবেও বেশি, তাহলে ও ভাইব্রেট যদি বেশি করে তাহলে এই কঠিনের, তাহলে কঠিন ভাইব্রেট করলে এদের দুটি মলিকুলের গড় দৈর্ঘ্য বৃদ্ধি যা হবে, তাহলে এরাও যদি ভাইব্রেট করে তাহলে কি এই সলিড অপেক্ষা কঠিনের ভাইব্রেটের ফলে এদের কি গড় দৈর্ঘ্য বৃদ্ধিটা বেশি হবে। গড় দৈর্ঘ্য বৃদ্ধি কি সেটা তোমাদের সলিডের যে থার্মাল এক্সপানশন সেখানে আমি তোমাদের একটা গ্রাফ দিয়ে বুঝিয়ে দিয়েছি। কোন গ্রাফ ছিল, এনার্জি আর মলিকিউলার ডিসটেন্স, তাই না, যে তোমাদের এই কঠিনের যে তাপীয় প্রসারণ কেন ঘটে এটা বোঝানোর জন্য কি তোমাদের আমি এই এনার্জির সঙ্গে এই মলিকুলার ডিসটেন্সের গ্রাফ বুঝিয়ে দিয়েছি, এবং এই গ্রাফ যদি বুঝতে পারো তাহলে কঠিন হোক বা তরল হোক বা গ্যাস হোক এদের অ্যাকচুয়ালি এক্সপানশন বা প্রসারণ কেন হচ্ছে তাহলে সব থেকে তোমরা নিখুঁত ভাবে বুঝতে পারবে। সেই জন্য যদি না দেখে রাখো আগের ক্লাস বা এই কনসেপ্ট যদি না জানো তাহলে আগে এটা অবশ্যই দেখে নাও, এটা দেখলে তোমরা একদম প্রপারলি খুব ভালোভাবে বুঝতে পারবে অ্যাকচুয়ালি এক্সপানশনটা কেন হচ্ছে, তাই তো। তার মানে যে এই সলিডের ক্ষেত্রে কি ডিসটেন্সটা কম, সলিডের ক্ষেত্রে মলিকুলার ডিসটেন্স কম, তার মানে
ওদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি, ফলে কি এরা ভাইব্রেট, এরা হচ্ছে ভাইব্রেট করবে, কিন্তু অ্যাকচুয়ালি কি যেহেতু রেস্ট্রিকশন খুব বেশি, আকর্ষণ বেশি, ফলে এদের গড় দৈর্ঘ্য বৃদ্ধি হবে, সেটা তোমরা অবশ্যই জেনেছো। আর এদের ক্ষেত্রে কি ডিস্টেন্স অনেক বেশি, ফলে ফোর্সটা কম, ফলে ওরা ভাইব্রেট করবে বেশি। তার মানে কি অ্যাকচুয়ালি এদের ক্ষেত্রে ভাইব্রেট বেশি করবে, কেন? রেস্ট্রিকশন কঠিন অপেক্ষা কম আছে, তাহলে ভাইব্রেট যদি বেশি করে তাহলে এই সলিড অপেক্ষা লিকুইডের ক্ষেত্রে ওদের গড় দৈর্ঘ্য বৃদ্ধিও বেশি হবে। তার মানে এই সলিড এবং লিকুইডের মধ্যে যদি সমান হিট সাপ্লাই করি, যদি সমান এনার্জি সাপ্লাই করি, তাহলে সলিড অপেক্ষা লিকুইডের ক্ষেত্রে ওদের তাপীয় যে প্রসারণ সেটাও বেশি হবে। এবং তোমাদের এক্সপেরিমেন্টাল দিয়ে ব্যাখ্যা করা যায় এই সলিড অপেক্ষা লিকুইডের এক্সপানশন প্রায় 10 গুণ। যে সলিডের ক্ষেত্রে এক্সপানশন যা হয় তার সাপেক্ষে কি লিকুইডকে যদি সমান হিট দেওয়া হয় তবে কি এই সলিড অপেক্ষা কঠিনের এক্সপানশন প্রায় 10 গুণ হয়। কেন? মেনলি কারণ কি যে অ্যাকচুয়ালি সলিড এবং লিকুইড দুটি আলাদা পদার্থ, দুটি আলাদা পদার্থকে আমি সমান পরিমাণ হিট সাপ্লাই করলেও এদের এক্সপানশন বা প্রসারণ আলাদা কেন হচ্ছে? কারণ মেন কি ওদের মেকানিজম কিসের? তাদের মলিকুলার ডিসটেন্স। তাহলে মলিকুলার ডিসটেন্স কি এর ক্ষেত্রে বেশি, ফোর্স কম, ভাইব্রেট কি করবে? তাহলে বেশি করবে, কেন? রেস্ট্রিকশন কম আছে, তাহলে ভাইব্রেট বেশি করবে। তাহলে এই সলিড অপেক্ষা লিকুইডের ক্ষেত্রে গড় দৈর্ঘ্য বৃদ্ধিও বেশি হবে। তাহলে সলিড এবং লিকুইডের ক্ষেত্রে যদি সমান পদার্থকে যদি সম পরিমাণ হিট দেওয়া হয় তাহলে এই সলিড অপেক্ষা লিকুইডের ক্ষেত্রে এক্সপানশন 10 গুণ বেশি হবে। ক্লিয়ার? তাহলে তোমরা জানলে যে সলিড এবং লিকুইডের এক্সপানশনের ক্ষেত্রে মেন বেসিক ডিফারেন্সটা কি। তাহলে লিকুইডের ক্ষেত্রে কি তার এক্সপানশনটা সলিড অপেক্ষা 10 গুণ বেশি। ক্লিয়ার? এবার নেক্সট আমরা জানবো যে যদি কোনো লিকুইডকে যদি গরম করতে হয় বা অ্যাকচুয়ালি যদি কোনো লিকুইডকে আমি যদি হিট দিই, তাই তো, যদি হিট দিই তাহলে আমি কি করি যে তোমাদের যে গ্যাস ওভেন তার বার্নার জ্বালাই, আমরা জল গরম করব, তাহলে কি করি আমরা বার্নার জ্বালাই, জল গরম করব, তাহলে জল কি করি আমরা বার্নারে ঢেলে দিই? না, কোন লিকুইডকে যদি গরম করতে হয় তাহলে আমরা অবশ্যই কোনো একটি কঠিন পাত্রের সাহায্য নিই। যেমন কোনো কঠিন পদার্থকে আমি উত্তপ্ত করব, বার্নার জ্বালিয়ে তাকে ডাইরেক্ট দিয়ে দিলাম। কিন্তু অ্যাকচুয়ালি তরল পদার্থের ক্ষেত্রে আমরা কি বার্নার জ্বালিয়ে আমরা ডাইরেক্ট লিকুইডটাকে ঢেলে দিই না। আমরা কি করি, আমি যে কোনো তরলকে যদি উত্তপ্ত করতে হয় তাহলে আমরা অবশ্যই কি একটি পাত্রের সাহায্যে তাকে উত্তপ্ত করি। তার মানে তোমাদের মনে এবার একটা কোশ্চেন আসবে, বা সেটা আমি ধরিয়ে দিচ্ছি, তাহলে কোনো তরলকে যদি উত্তপ্ত করতে হয় তবে আমাদের কোনো পাত্রকে সাহায্য নিতে হয়। তাহলে কি, তাহলে কোনো পাত্র আছে, আমি তরলকে উত্তপ্ত করবো, এই তরলকে উত্তপ্ত করব, তাহলে অবশ্যই কি আমরা কোনো একটি পাত্রের মধ্যে সেই তরলকে নিয়ে তারপর উত্তপ্ত করি। তার মানে আমি যে হিট সাপ্লাই করছি তাহলে ওই হিট কি আমার মেন টার্গেট কি তরলকে উত্তপ্ত করা। কেন আমরা এখন কি করছি, তরলের তাপীয় প্রসারণ। কিন্তু আমরা এই তরলকে আমি ডাইরেক্ট বা আমি একদম চুল্লির মধ্যে তরলকে দিয়ে উত্তপ্ত করি না। তরলকে উত্তপ্ত করার জন্য একটি পাত্রের সাহায্য নিই। তার মানে প্রথমে হিটকে পাই, প্রথমে হিট পাচ্ছে এই পাত্র, তাই তো। এই পাত্র হিট পেয়ে মানে এই যে কন্টেনার, এই কন্টেনার হিট পেয়ে তারপর কি এই হিটটাকে সাপ্লাই করছে লিকুইডের মধ্যে। তার মানে আমরা কিন্তু এক্সপানশন করছি লিকুইডে, কিন্তু লিকুইডকে এক্সপানশন করতে গেলে যে হিট সাপ্লাই করতে হবে সেই হিট আমরা লিকুইডকে দিয়ে দিই না, কি করি একটা পাত্রের সাহায্যে দিই। তার মানে যে এই হিট প্রথমে কি পাচ্ছে, পাত্র পাচ্ছে। তার মানে এক্ষেত্রে আমরা যে এই তরলের এক্সপানশন করার সময় এই
যে কন্টেনারের যে এক্সপানশন হচ্ছে, তাই না, যে অ্যাকচুয়ালি এই তরলকে যদি এক্সপানশন করতে হয় তাহলে আমাকে পাত্রের মধ্যে তরলকে রেখে তারপর হিট সাপ্লাই করতে হচ্ছে। তাহলে ওই হিট তো যে কন্টেনার যে পাত্র ও তো পাচ্ছে, তাহলে এই পাত্রেরও কি যে কন্টেনার ওরও কি প্রসারণ ঘটবে। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, তোমরা এর আগেই বলবে যে তরল অপেক্ষা কঠিন পদার্থের কি তার প্রসারণ অনেক কম, তাই তো। এই তরল অপেক্ষা এই কঠিন পদার্থের কি প্রসারণ অনেক কম, সেহেতু এই তরল পদার্থকে উত্তপ্ত করতে গেলে একটা পাত্রে বা একটা কন্টেনারের সাহায্য নিতে হয়। তাহলে ওই কন্টেনার কি উত্তপ্ত করে আমরা তরলের এক্সপানশনটাকে আমরা পরিমাপ করি। তার মানে তরলকে উত্তপ্ত করতে গেলে পাত্র আগে এক্সপানশন হচ্ছে, মানে পাত্রের মানে কি পাত্র মানে কি কঠিন, তাহলে কঠিনের প্রসারণ হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আপাত দৃষ্টিতে দেখে কি মনে হয় যে এই পাত্রের যে প্রসারণ সেটা আমরা বুঝতেই পারি না। আমাদের কি মনে হয়, হ্যাঁ যে তরলটা এক্সপ্যান্ড করে গেছে বা তরলটা আয়তন বেড়ে গেছে। কেন কেন যে বললাম যে অ্যাকচুয়ালি এই কঠিন অপেক্ষা কি তরলের তার প্রসারণ 10 গুণ বেশি, তার কি 10 গুণ বেশি। তাহলে সেহেতু এই কঠিন হিট পাচ্ছে, আবার পরে তরল হিট পাচ্ছে। তার মানে কি কঠিনও এক্সপানশন করবে, তরলও এক্সপানশন করবে, কিন্তু তরল অপেক্ষা কঠিনের কি এক্সপানশনটা খুব কম হয়, ফলে কঠিনের এক্সপানশনটা আমাদের চোখে পড়ে না। কিন্তু মাইক্রোস্কোপিক লেভেলে বা একদম সম্পূর্ণ প্রকৃতভাবে যদি দেখা যায়, তার মানে কি যে পাত্র সে প্রসারণ করে আর যে লিকুইড সেও প্রসারিত হয়। কিন্তু আমাদের আপাতভাবে দেখে কি মনে হয় যে তরলের শুধু এক্সপানশন করেছে। তার মানে সেক্ষেত্রে এই জন্য তরলের যে প্রসারণ তাকে আমরা দুই ভাগে ভাগ করি। তাহলে তরলের যে প্রসারণ তাকে দুই ভাগে আমরা ভাগ করি। এবং তরলের কি কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য হয় না, কোনো নির্দিষ্ট ক্ষেত্রফল হয় না, শুধু কি তরলের আয়তন হয়। সেই জন্য যে আমরা তরলের প্রসারণ বলতে আমরা শুধু আয়তন প্রসারণকেই বুঝাই। তাহলে সেহেতু এই তরলের যে আয়তন প্রসারণ সেটা আবার দুই প্রকার। কি কি? একটাকে বলা হয় তরলের আপাত প্রসারণ, আর একটাকে আমরা কি বলি তরলের প্রকৃত প্রসারণ। যে তরলের আপাত প্রসারণ কি, যে অ্যাকচুয়ালি পাত্রের প্রসারণকে উপেক্ষা করে তরলের যে প্রসারণ সেটা হচ্ছে তরলের আপাত প্রসারণ। যেটা আমাদের মনে হয় যে একটা লোহার কড়াইয়ের মধ্যে আমি কোনো জল গরম করছি, তার মানে আমাদের কি মনে হবে, হ্যাঁ জল হচ্ছে এক্সপানশন করেছে। কিন্তু পাত্র কি মনে হবে যে ওরকম লোহার কড়াই যা ছিল তাই আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। মাইক্রোস্কোপিক লেভেলে ওই যে কঠিন যে আছে লোহার কড়াই তারও এক্সপানশন ঘটে, বাট সেটা খুবই কম, ফলে আমাদের চোখে সেটা ধরা পড়ছে না। তাহলে পাত্রের প্রসারণকে উপেক্ষা করে তরলের যে প্রসারণ তাকে আমরা কি বলি তরলের আপাত প্রসারণ। এবং পাত্রের প্রসারণকে যোগ করে তরলের যে প্রসারণ তাকে আমরা কি বলি যে ওই তরলের প্রকৃত প্রসারণ, তাই তো। তার মানে পাত্রের প্রসারণকে বাদ দিয়ে তরলের যে প্রসারণ সেটা কি তরলের আপাত অ্যাপারেন্ট এক্সপানশন লিকুইডের। আর যেটা কি হবে যে পাত্রের প্রসারণ ধরে আমরা যে তরলের করব প্রসারণ সেটা আমাদের তার রিয়েল এক্সপানশন অফ লিকুইড। ক্লিয়ার? তার মানে এই পাত্রের প্রসারণ এবং তরলের প্রসারণ কি আপাত এবং প্রকৃত, এবং এদের মধ্যে এবার আমরা সম্পর্ক খুঁজবো। এবং তার জন্য একটা সহজ একটা পরীক্ষা আছে, একটা অ্যাক্টিভিটি আছে, সেটা তোমরা দেখলে সব থেকে ভালো বুঝতে পারবে এই তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ কি অ্যাকচুয়ালি। সম্পূর্ণ ভিডিও মন দিয়ে দেখলে একদম সম্পূর্ণটা তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো কি ব্যাপারটা, যে অ্যাকচুয়ালি তুমি ধরো যে এটা একটা আছে ফ্লাক্স, ঠিক আছে, এটা একটা কি আছে ফ্লাক্স আছে, বা কোন একটা কাচের জার আছে। এবার এখানে কি আছে
এখানে আছে বার্নার, হ্যাঁ এখানে আছে বার্নার। এই বার্নার দিয়ে এই কাছে এই কি আছে, এটা আছে বার্নার, হ্যাঁ এটা আছে বার্নার। এই বার্নারের সাহায্যে এই কাচকে গরম করা হবে। তার আগে কি করলাম, তার আগে এই যে কাচের যে বোতল আছে এর মধ্যে আমি জল দিলাম, জল হোক বা কোনো লিকুইড হোক, হ্যাঁ যে কোনো দিলাম লিকুইড দিলাম, কোনো লিকুইড আছে, লিকুইড এখানে আছে, দিলাম লিকুইড। অ্যাকচুয়ালি এই অ্যাক্টিভিটিস যদি বুঝলো তাহলে তোমাদের এই তরলের আপাত প্রকৃত প্রসারণ সম্বন্ধে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এটাই মেন একটা এক্সাম্পল বা একটা অ্যাক্টিভিটি, এটা বোঝার জন্য। তাহলে একটা কাচের পাত্র আছে, তার মধ্যে লিকুইড দেওয়া আছে, এবার ওর মুখে কি করলাম, রবার দিয়ে এই মুখটাকে একদম সিল করা হলো, এবং ওর মধ্যে একটা ফাঁকা কাচের নলকে আমি প্রবেশ করালাম, হ্যাঁ ফাঁকা কাচের নলকে আমি প্রবেশ করালাম। যদি প্রবেশ করাই তবে এই ফাঁকা কাচের নলে কি হবে, ওই জল এভাবে উঠে যাবে, জল আপনার লিকুইড এভাবে উঠে যাবে, হ্যাঁ। এবং বললাম যে ওই ফাঁকা কাচের নলকে এই জলের মধ্যে যদি প্রবেশ করাই, ধরলাম যে ওই জল অ্যাট ফার্স্ট মানে যখন হিট সাপ্লাই করা হয়নি অ্যাট ফার্স্ট, সেই জলের লেভেলটা ধরলাম যে ও পয়েন্ট আছে, ও। তাই করলাম একটা কাচের বোতল দিলাম, ওর মধ্যে লিকুইড দেওয়া আছে, ওর মুখকে রবার দিয়ে সিল করলাম, ওর মধ্যে একটা কাচের নলকে প্রবেশ করালাম, তাহলে কি জল উপরে উঠবে, জল উপর থেকে উঠবে। এবং জল কেন উঠবে উপর থেকে সেটা তোমাদের আছে পৃষ্ঠটান চ্যাপ্টারে, যে অ্যাকচুয়ালি এই কাচের নলের মধ্যে দিয়ে তরল কেন উপর থেকে উঠবে সেটা তোমাদের আছে পৃষ্ঠটান সারফেস টেনশন চ্যাপ্টারে আছে, তখনই সেটা পড়বে যাই জল এখান থেকে উঠবে। তাহলে ধরলাম যে এবং এই যে নলটা আছে এই নলে কিছু স্কেল দেওয়া আছে, স্কেল মানে কিছু নাম্বারিং করা আছে, যে এই 0 কিংবা 1 2 এইভাবে স্কেল, মানে এইভাবে স্কেলিং করানো আছে এই, হ্যাঁ। তার মানে জল কি হবে, এট ফার্স্ট এই ও পয়েন্টে আছে, ও পয়েন্টে আছে। এবার যখনই হিট করা হবে এট ফার্স্ট এই হিট পাবে কি, সাপোজ তুমি একটা বেগুন পোড়াচ্ছ, বেগুন, হ্যাঁ সাপোজ কোনটা চুল্লির মধ্যে তুমি যদি বেগুন পোড়াও, তাহলে সেই বেগুনের মধ্যে এট ফার্স্ট হিট কে পাবে, বেগুনের যে বাইরের সারফেস, বেগুনের যে আউটার সারফেস সে কি ফার্স্ট হিট পাবে। তেমন এই টোটাল সিস্টেম যদি হিট দিই তাহলে এই হিটটা এট ফার্স্ট কি হবে, এই হিট এট ফার্স্ট পাবে হচ্ছে এই কাচের বোতলটা পাবে, এট ফার্স্ট কি হবে, কাচের বোতল পাবে। তাহলে এই কাচের বোতল হিট পেলে, কাচ কি সলিড, তাহলে এই কাচের বোতল যদি হিট পায় তাহলে কি হবে, ওই কাচের মলিকিউলসগুলি ভাইব্রেট করে এই কাচের আয়তনটাকে বাড়িয়ে দিবে। তাহলে কাচের আয়তন যদি বেড়ে যায়, তাহলে মনে রাখো, তাহলে কাচের আয়তন যদি বেড়ে যায় মানে জলের ভর তো একই আছে, জলের ভর একই আছে, এই কাচের নল একই আছে, শুধুমাত্র হচ্ছে এই যেটা আছে যে অ্যাকচুয়ালি কি এই মানে যে কাচের বোতলটা আছে ওর আয়তনটা বেড়ে গেছে। তাহলে ওর আয়তন যদি বেড়ে যায় তাহলে কি হবে, তাহলে এই কাচের নলের মধ্যে কি জল কিছুটা নিচের দিকে নেমে যাবে, ঠিক কি না। যে অ্যাকচুয়ালি দেখো এটা তোমাদের কি আছে, এরকম আছে, হ্যাঁ এরকম বোতলটা আছে সাপোজ, হ্যাঁ। এবার যদি এর আয়তন যদি বেড়ে যায়, এর আয়তন যদি বেড়ে যায় তাহলে কি হবে, এর আয়তন যদি বেড়ে যায় মানে জলটা কি আছে, জল একই আছে, যদি আয়তন যদি বেড়ে যায় তাহলে কি হবে, এই জলতলটা নিচের দিকে নেমে যাবে, তাই তো। তার মানে কি হলো, যে তার মানে যে এবার হিট দেওয়া হলো এবং এই হিট এট ফার্স্ট কি পাবে, এই হিট এট ফার্স্ট পাবে হচ্ছে কাচের বোতল। তাহলে কাচের বোতল কি হিট পেয়ে ও কি করে, ও আগে কঠিন নিজে এক্সপ্যান্ড করবে, কঠিন নিজে এক্সপ্যান্ড করার জন্য এই জলের তল কি ওর আয়তন বাড়লো, তাহলে কি তাহলে জলের তলটা নিচে নেমে যাবে। তাহলে ধরলাম যে প্রথমে এই কাচ হিট পাওয়ার জন্য জলতল ছিল কোথায়,
যখন হিট সাপ্লাই করিনি তখন জল ছিল এই ও পয়েন্টে। যখন হিট সাপ্লাই করলাম, ফার্স্ট হিট পেল কাঁচের বোতল, তাহলে কাঁচের বোতল কি হবে, হিট পেয়ে এক্সপ্যান্ড করবে, মানে আয়তন বাড়বে। আয়তন বাড়ার জন্য এই জলতল কি হবে, এই জলতল হচ্ছে ধরলাম যে এ পয়েন্ট পর্যন্ত নামলো, এ পয়েন্ট পর্যন্ত নামলো, হ্যাঁ। এবং এই কাঁচের বোতল যখন হিট পাবে এবং হিট পেয়ে কি করবে, এবং এবার এই হিট এবার এই তরলের মধ্যে সাপ্লাই করবে, তাই তো। কোন পদ্ধতি, পরিবহন পদ্ধতি, তাই তো। কি করবে, ওই হিট পেয়ে এবার ও সাপ্লাই করবে। মানে অ্যাকচুয়ালি কি, তোমরা ক্লাস 10-এ অবশ্যই স্থিত পূর্ব অবস্থা এবং স্থিতাবস্থা তোমরা অবশ্যই পড়েছো, তাই তো। যে ওই এই চ্যাপ্টারই ছিল যে স্থির পূর্ব অবস্থা, ঠিক। তাহলে তাহলে এই কাঁচের কি করবে, ও হিট নেবে, তাহলে হিট পেয়ে ও যখনই একটা স্টেডি স্টেট, তাই তো, মানে যখন স্থির যখন হয়ে যাবে তখন করবে ও সমস্ত হিট ও জলের মধ্যে পাঠাবে, জল বা কোনো লিকুইডে পাঠাবে। তাহলে এবার এই কাঁচের বোতল হিট পাওয়ার পর তাহলে এবার হিট যাবে কোথায়, পরিবহন পদ্ধতির মাধ্যমে যাবে লিকুইডে। তাহলে লিকুইড কি হবে, এবার সেকেন্ড কেসে এবার লিকুইড ওই হিট নিয়ে এবার লিকুইড এক্সপ্যান্ড করবে। তার মানে এবার কি করবে, এবার এই এ পয়েন্ট থেকে জল কি হবে, জল আস্তে 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 উপর দিকে উঠবে। কেন, কারণ অ্যাকচুয়ালি কি, যে এখন কার সুযোগ এসছে, এখন সুযোগ এসছে লিকুইডের। এবার লিকুইড হিট পাচ্ছে, ফলে হিট পেয়ে কি হবে, লিকুইড অর্থাৎ এক্সপ্যান্ড করবে। এক্সপ্যান্ড করে লিকুইড উঠবে কোথা থেকে, এই লিকুইড একদম এ পয়েন্ট থেকে ধরলাম যে এক্সপ্যান্ড করে বি পয়েন্ট পর্যন্ত উপরে উঠলো। তার মানে আমাকে বলো যে এক ফার্স্ট ও এতে নেমে গেছিল, এ থেকে যে ও পর্যন্ত যে উঠলো, তাহলে লিকুইড তো ছিল ও পয়েন্টে। তাহলে ও পয়েন্ট থেকে এক ফার্স্ট ও এ পয়েন্ট নামলো কেন, কারণ অ্যাকচুয়ালি কি, তাহলে এই ও থেকে জল কত নিচে নামবে সেটাই কি ডিপেন্ড করছে কঠিন পদার্থ কতটা প্রসারণ ঘটছে। তাহলে এই ও থেকে এ পরিমাণে, মানে এক ফার্স্ট প্রথমে জল ও থেকে এতে নেমেছিল, তার মানে ও থেকে এ পর্যন্ত জল যতটা আয়তন কমলো, তার মানে জলের আয়তন যতটা কি, মানে জল যতটা নিচে নামলো, তাহলে সেম পরিমাণ কি, তাহলে সেম আয়তনের কঠিন এক্সপ্যান্ড করেছে। তার মানে এই ও থেকে এ পর্যন্ত জল নেমেছে, তাহলে এই ও থেকে এ পর্যন্ত যে আয়তনের জল নামলো, তাহলে সেম আয়তন কি, তার পাত্রটা বেড়ে গেছে। তাহলে এই ও থেকে এ, তাহলে এই ও থেকে এ বলতে আমরা কি বোঝায়, পাত্রের প্রসারণ, তাই তো। ও থেকে এ বলতে কি বোঝায়, ও থেকে এ বলতে আমাদের বোঝাই হচ্ছে পাত্রের প্রসারণ, ক্লিয়ার। এবার কিন্তু আমাদের কি মনে হয়, আমাদের মনে হয় যে লিকুইড ছিল ও পয়েন্টে, আমি হিট সাপ্লাই করলাম, আমি দেখলাম অ্যাট লাস্ট মানে একদম শেষে জল মানে লিকুইডটা বি পয়েন্টে গেছে। মানে আমাদের মনে হয় যে লিকুইড ও পয়েন্টে ছিল, বাট হিট দেওয়ার পর আমরা কি দেখি, যে আমরা দেখি যে লিকুইড বি পয়েন্টে গেছে। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে লিকুইড ও থেকে বি পয়েন্টে গেছে। তাহলে ও থেকে যে বি পয়েন্টে গেছে যেটা আমরা বুঝতে পারছি, সেই ক্ষেত্রে আমরা পাত্রের যে প্রসারণ তাকে অ্যাড করিনি। তাহলে এই ও থেকে বি কে আমরা এই ও থেকে যে বি যেটা আমরা বুঝতে পারছি, এই ও থেকে বি কে আমরা কি বলি, তরলের আপাত প্রসারণ। কিন্তু অ্যাকচুয়ালি তরল তার নিজস্ব চেষ্টায় ও উঠছে কোথা থেকে, যে অ্যাকচুয়ালি যে তরল তার নিজস্ব চেষ্টায় তরল কিন্তু এ থেকে বি পর্যন্ত উঠেছে। তাহলে এই এ বি একে আমরা কি বলবো, আমরা তরলের প্রকৃত প্রসারণ,
তার মানে তাহলে ও এ মানে কি, জল নিচে নামলো, ওতে ছিল এ পর্যন্ত জল নামলো, তাহলে ও থেকে এ পর্যন্ত জল যে আয়তনের জল নিচে নামলো সেম আয়তনটি পাত্র প্রসারণ ঘটেছে, তাহলে জল নিচে থেকে নেমে গেছে। তাহলে ও এ মানে কি, পাত্রের প্রসারণ। কিন্তু আমরা কি দেখি, আমরা দেখি যে জল ছিল ও পয়েন্টে, দেখলাম কি এট লাস্ট জল বি পয়েন্টে আছে, তার মানে এটা আমরা দেখি। তাহলে আমাদের মনে হয় যে জল বা লিকুইডটা ও থেকে বি পর্যন্ত গেছে, তাহলে আমাদের মনে হয় যে ওই লিকুইড ও থেকে বি পর্যন্ত আয়তন প্রসারণ হয়েছে। বাট সেটা কি হচ্ছে, সেটা তো হচ্ছে না, যে অ্যাকচুয়ালি লিকুইড তার নিজস্ব আয়তন প্রসারণ করছে ওখান থেকে এ থেকে বি পর্যন্ত, কিন্তু আমরা দেখছি কোনটা, অনলি ওবি। তাহলে ওবি মানে কি, তরলের আপাত প্রসারণ, যেটা আমাদের মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি তরল তার নিজস্ব চেষ্টায় উঠছে কোথা থেকে, এ থেকে, তাই তো? যে ওতে ছিল, ও পয়েন্ট ছিল, হিট পেল কে পাশে, কন্টেনার, তাহলে কি পাত্র হলো প্রসারণ, তাহলে তরল কি নামলো কোথায়, এ পয়েন্টে। তাহলে এবার তরল তার নিজস্ব চেষ্টায় কি করছে, তরল নিজে থেকে এ থেকে বি তে উঠছে। তাহলে এই এ থেকে বি মানে কি, এ থেকে বি মানে কি, তরলের প্রকৃত প্রসারণ। এই প্রকৃত প্রসারণ হবে কখন, যখন আমরা ও এ কে আমরা অ্যাড করব, মানে কি যখন পাত্রের যে প্রসারণ যখন অ্যাড করা হবে, তখন পাত্রের প্রসারণ অ্যাড করে তরলের যে প্রসারণ তাকে আমরা কি বলি, তরলের প্রকৃত প্রসারণ। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি দেখি, আমরা দেখি যে তরল ও থেকে ডাইরেক্ট বি পয়েন্টে উঠলো, তাহলে আমরা যে পাত্র যে ফার্স্টে আয়তন প্রসারণ হলো, তরল যে ফার্স্টে নামলো, সেটা আমাদের চোখে লক্ষ্য করি না। কেন? কারণ কঠিনের প্রসারণ খুবই নগণ্য হয় ওই জন্য। তার মানে তাহলে ওই মানে কি, পাত্রের প্রসারণ, ওবি মানে কি, যেটা আমরা দেখি পাত্রের প্রসারণকে উপেক্ষা করে, সেটাকে আমাদের তরলের আপাত প্রসারণ। আর অ্যাকচুয়ালি তরল উঠছে কোথা থেকে, তার নিজস্ব চেষ্টায় এ থেকে বি পয়েন্টে, তাহলে এই এবি কি, তরলের প্রকৃত প্রসারণ। তাহলে আমরা এই চিত্র থেকে আমরা বলতে পারবো যে এ বি ইকুয়ালস টু ও এ প্লাস ও বি, তাই না? দেখো লেখা যাবে না, এই টোটাল এবি মানে কি, এই টোটাল এবি মানে ও এ প্লাস ও বি। তাহলে এবি মানে কি, এবি বলতে বোঝায় তরলের প্রকৃত প্রসারণ ইকুয়ালস টু, ইকুয়ালস কি ওয়ে, ওয়ে মানে কি, ওয়ে মানে হচ্ছে পাত্রের প্রসারণ প্লাস ওবি, ওবি মানে, ওবি মানে হচ্ছে তরলের আপাত প্রসারণ, তাই তো? তাহলে প্রকৃত প্রসারণ মানে কি, পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ। এবার আমরা আমরা পাত্রের প্রসারণ যদি না ধরি, তাহলে পাত্রের প্রসারণ আমাদের আপাত দৃষ্টিতে যদি জিরো মনে হয়, তাহলে তাহলে তরলের যেটাই প্রকৃত সেটা কি আপাত, মানে অ্যাকচুয়ালি কি, যে পাত্রের প্রসারণ যদি উপেক্ষা করি, তবে আমাদের চোখে যে প্রসারণ হয় সেটা কি আমাদের মনে হয় প্রকৃত, কিন্তু অ্যাকচুয়ালি সেটা আপাত, তাই তো? তাহলে আপাত প্রসারণ কাকে বলি, পাত্রের প্রসারণ উপেক্ষা করে তরলের যে প্রসারণ সেটা আপাত, সেটা কোনটা, ও বি। তাহলে আমাদের কি মনে হয় যে তরল ও থেকে বি গেছে, তাহলে এটাকে আমাদের পাত্রের যে প্রসারণকে বাদ দিয়ে, এবং এবং এই এ কিন্তু অ্যাকচুয়ালি তরল তার নিজস্ব চেষ্টায় উঠছে কোথা থেকে, এ থেকে বি। তাহলে এ থেকে বিতে, এ থেকে বিতে যখন উঠবে তখন কি আমরা অলরেডি ও এ কে আমরা অ্যাড করেছি, তার মানে কি আমরা পাত্রের প্রসারণ যোগ করে তরলের যে প্রসারণ সেটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। তাহলে তরলের প্রকৃত প্রসারণ ইকুয়ালস টু পাত্রের প্রসারণ প্লাস তরলের আপাত প্রসারণ। তাহলে আশা করি তোমাদের মধ্যে সেই সেই একটা অনুভূতিটা চলে এসছে, সেই ফিলিংসটা চলে এসছে যে অ্যাকচুয়ালি আপাত প্রসারণ কি, প্রকৃত প্রসারণ কি, আর আর পাত্রের প্রসারণ কি, তাই তো? যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার নেক্সট আমরা করব হচ্ছে, তাহলে যেহেতু তাহলে কি তরলের
শুধুমাত্র কি আয়তনই আমরা বিবেচনা করতে পারি পার্টিকুলার, তাহলে তরলের শুধুমাত্র হচ্ছে আয়তন প্রসারণকেই আমরা বিবেচনা করি। তাহলে এবং এই তরলের যে প্রসারণ মানে অ্যাকচুয়ালি কি তরলের যে শুধুমাত্র আয়তন প্রসারণ সেটা আবার দু প্রকার। একটা কি তরলের প্রকৃত যেটা পাত্রের প্রসারণ অ্যাড করে, একটা আপাত যেটা পাত্রের প্রসারণ বাদ দিয়ে। তাহলে এবার আমরা আগে বার করব আমরা তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং এই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক নাম শুনে, এই আপাত নাম শুনে তোমাদের অলরেডি মাথাতে আইডিয়া চলে এসেছে যে এই ক্ষেত্রে আমরা পাত্রের যে প্রসারণ তাকে ধরবো না, তাই তো? তাহলে ধরলাম যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের আয়তন ইকুয়ালস টু V1। হ্যাঁ, এটা কি আমাদের ইনিশিয়াল প্রাথমিক। এবার T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের আপাত আয়তন ধরলাম যে V2 ড্যাশ। এই আপাত আয়তন মানে কি বোঝালো? এক্ষেত্রে আমরা পাত্রের যে প্রসারণ তাকে উপেক্ষা করেছি। তাহলে অতএব এক্ষেত্রে এবার কি T2 গ্রেটার দেন T1, তার মানে এক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি কত? তাহলে এক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি কত হবে? T2 মাইনাস T1, তাই তো? এটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। এবং ওই তরলের আপাত আয়তন প্রসারণ মানে V1 ছিল, তার আপাত আয়তন হয়েছে V2 ড্যাশ। তাহলে আপাত আয়তন প্রসারণ কত হয়েছে? V2 ড্যাশ মাইনাস V1, তাই তো? V2 ড্যাশ মাইনাস V1। তাহলে এবার তোমরা যেমন আমি তোমাদের যেমন আলফা বিটা গামা বের করার জন্য যে প্রসেস ইউজ করেছিলাম সেই প্রসেস এখানে হবে। যে কোন প্রসেস? এই কোন তরলের যে এই আপাত আয়তন প্রসারণ এই আবার নির্ভর করে দুটি বিষয়ের উপর। কি কি বিষয়? তোমরা সবাই জানো যে V2 ড্যাশ মাইনাস V1, যে তরলের যে আপাত আয়তন প্রসারণ সেটা কি এক নাম্বার ডিপেন্ড করে কার উপরে? তরলের প্রাথমিক আয়তন বাড়লে তার কি আপাত আয়তন প্রসারণ কি হবে? বাড়বে অবশ্যই। জনসংখ্যা বেশি, তরলও প্রত্যেকে কি এক্সপ্যান্ড প্রত্যেকে করবে, ফলে অ্যাকচুয়ালি কি তার আয়তন প্রসারণ বেশি হবে। এবং এটা কেন হয় সেটা আমি বিভিন্ন সহজ উদাহরণ দিয়ে আমি বলে দিয়েছিলাম কঠিনের ক্ষেত্রে, এবং সেটা একই প্রসেস এখানেও অ্যাপ্লাই হবে। এবং এদের যে এই আয়তন প্রসারণ সেটা আবার ডিপেন্ড করে কার উপরে? টেম্পারেচার বৃদ্ধি, তাই তো? তাপমাত্রা মানে এই তাপমাত্রা বৃদ্ধি যত বেশি করব তত বেশি কি ওরা তত বেশি ভাইব্রেট করবে। তার মানে কি ওদের গড় দৈর্ঘ্য কি বৃদ্ধি তত বেশি হবে, মানে প্রসারণ বেশি হবে, তাই তো? তাহলে এবার এই দুটি ইকুয়েশনকে যদি যৌগিক ভেদ করি তাহলে কি হবে? V2 ড্যাশ মাইনাস V1 প্রপোর্শনাল V1 ইনটু T2 মাইনাস T1 হবে কবে বলো? অবশ্যই হবে। তাহলে এই V2 ড্যাশ মাইনাস V1 ইকুয়ালস টু কি লিখবো? ইকুয়ালস লিখবো যে গামা ড্যাশ। এই গামা ড্যাশ বলতে কি বোঝায়? তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, এবং সেটা অবশ্যই কি আয়তন। তাহলে V ড্যাশ মানে গামা ড্যাশ ইনটু V1 ইনটু T2 মাইনাস T1। তাহলে গামা ড্যাশ কত হবে? তাহলে গামা ড্যাশ কত হবে? গামা ড্যাশ হবে V2 ড্যাশ মাইনাস V1 বাই V1 ইনটু T2 মাইনাস T1।
তাহলে এটা তার মানে এটা মানে আমরা কি বুঝি? তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এবার তোমাদের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে জানতে হবে। সম্পূর্ণ একই প্রসেস, যেমন তোমরা আলফা বিটা গামা করেছো, সেম প্রসেস। কি লিখবো? যে T2 - T1 মানে কি? উষ্ণতা বৃদ্ধি যদি হয় 1 মানে কি? একক। এবং V1 কে আমাদের প্রাথমিক আয়তন যদি হয় 1, T2 - T1 1, V1 হচ্ছে 1, যদি হয় 1 হয়, এটাও 1 এটাও 1, তাহলে আমরা কি লিখবো? গামা ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে V2 ড্যাশ মাইনাস V1। তার মানে উষ্ণতা বৃদ্ধি যদি হয় একক, তবে একক আয়তনের তরলের আপাত আয়তন প্রসারণ যেটা হবে সেটা কি? তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা কি বলবো? গামা ড্যাশকে বলবো একক উষ্ণতা বৃদ্ধিতে কোন তরলের একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ হবে, কোন? আপাত। হ্যাঁ, তাহলে একক উষ্ণতা বৃদ্ধিতে কোন তরলের একক আয়তনে যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ ঘটে তাকে তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। তাই তো? এটা হচ্ছে আপাত। ক্লিয়ার? তাহলে বলো, তাহলে গামা ড্যাশের একক কত হবে? বলে গামা ড্যাশের একক কত হবে? আয়তন কাটবে, তাহলে কি হবে? ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স সিজিএস এ, আর এর সাথে কি হবে? কেলভিন ইনভার্স। আর মাত্রা কি হবে? এই আয়তন কাটবে, তাহলে তাপমাত্রার যে মাত্রা তার ইনভার্স কি হবে? আমাদের গামা ড্যাশের মাত্রা। ক্লিয়ার? এবং এই যে ইকুয়েশন, একে আমরা আরো দুটো ফর্মে লিখি। কি ফর্মে লিখি বলো? এই V2 ড্যাশ কত হবে? ইকুয়ালস টু V1 ইনটু 1 প্লাস গামা ইনটু T2 মাইনাস T1, তাই তো? আমরা এই ফর্মে কি লিখতে পারি? সেটা কি তোমাদের অবশ্যই দেখিয়ে দিয়েছি, তাই না? দেখো, তুমি যদি বজ্র গুণন করো তাহলে কি হবে? এটা ইনটু এটা ইকুয়ালস টু V2 ড্যাশ মাইনাস V1 যাবে ওই দিকে, তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে। V1 যদি কমন নিয়ে নাও তাহলে এই ফর্ম আসবে। তোমরা তো জানো, এই সব করাই দিয়েছি। ক্লিয়ার? আবার এটাকে যদি কি লিখি? উষ্ণতা বৃদ্ধি যদি লিখি এভাবে যে V2 ড্যাশ ইকুয়ালস টু V1 1 প্লাস গামা T, আমরা এভাবেও লিখতে পারি, যে ক্ষেত্রে T মানে কি? উষ্ণতা বৃদ্ধির মাত্রা। ক্লিয়ার? তাহলে তোমরা কি জানলে? তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক জানলে, গামা ড্যাশ। হ্যাঁ, এবার তোমাকে জানতে কি হবে? এবার তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এবার কি করব? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এবার তরলের হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। সম্পূর্ণ একই প্রসেস, একই ভাবে করতে হবে, শুধুখানি কি হবে? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তার মানে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে কি? তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে এক্ষেত্রে আমরা পাত্রের যে প্রসারণ তাকে আমরা অ্যাড করব। প্রকৃত মানে কি? এবার পাত্রের যে প্রসারণ তাকে অ্যাড করব। তাই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তাহলে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের কত আয়তন? তরলের, হ্যাঁ, মানে পাইপের মধ্যে যে আছে তরল তার কত আয়তন? V1। এবার T2 ডিগ্রি সেন্টিগ্রেডে তরলের প্রকৃত আয়তন। প্রকৃত মানে কি? পাত্র মিলিয়ে পাত্রটা অ্যাড করে। হ্যাঁ, তাহলে প্রকৃত কত হবে? বললাম যে V2। তাহলে T2 গ্রেটার দেন T1, তাহলে উষ্ণতা বৃদ্ধি কত হবে? T2 মাইনাস T1। ঠিক আছে, তাহলে অতএব তরলের প্রকৃত আয়তন প্রসারণ,
তরলের প্রকৃত আয়তন প্রসারণ কত হবে v2 মাইনাস v1, তাই না? ছিল v1, প্রকৃত হলো v2, তাহলে অ্যাকচুয়ালি তাহলে তরলের তাহলে প্রকৃত আয়তন প্রসারণ কত হলো? অ্যাকচুয়ালি প্রসারণ মানে অ্যাকচুয়ালি কি কতটা বাড়লো, তাই তো? ছিল v1 হয়ে গেল v2, তাহলে বাড়লো কতটা? v2 মাইনাস v1, তাহলে কি এই যে ab কি ছিল? ab হচ্ছে বাড়লো, মানে অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি ছিল হচ্ছে v1 ছিল, পাত্রকে অ্যাড করে ওর আয়তন হলো v2, তাহলে বাড়লো কতটা? পাত্রের প্রসারণ অ্যাড করে দিলে বাড়লো কতটা? v2 মাইনাস v1। সেম একই রকম ভাবে এই প্রকৃত আয়তন প্রসারণ এ কি আবার নির্ভর করে দুটি বিষয়। এক নাম্বার প্রাথমিক যে আয়তন তার সঙ্গে সমানুপাতিক, আর সেকেন্ড কি? সেকেন্ড উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। এবার এই দুটোকে যদি যৌগিক ভেদ করি তাহলে কি পাবো? v2 মাইনাস v1 প্রপোর্শনাল v1 ইনটু t2 মাইনাস t1। ক্লিয়ার? এবার এই প্রপোর্শনাল যদি উঠে যায় তাহলে কি আসবে? গামা সাফিক্স দিলাম যে r, গামা সাফিক্সে r মানে রিয়াল, হ্যাঁ এই গামা সাফিক্সে r মানে হচ্ছে রিয়াল ইনটু v1 ইনটু t2 মাইনাস t1। তাহলে গামা রিয়াল, গামা কেন? আয়তন, গামা সাপেক্ষে আর কেন? গামা রিয়াল মানে প্রকৃত, তাহলে কত হবে? গামা রিয়াল, তাহলে v2 মাইনাস v1 বাই v1 ইনটু t2 মাইনাস t1, তাই তো? তাহলে এবার আমাকে সংজ্ঞা প্রকার গামা রিয়াল মানে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দেব। তাহলে কি বলবো? t2 মাইনাস t1 কত? 1 একক, এবং v1 মানে কি? এটাও একক, তাহলে গামা সাফিক্সে r কত হবে? v2 মাইনাস v1, তাই তো? তাহলে আমরা কি বলবো? তাহলে গামা r কাকে বলবো? একক উষ্ণতা বৃদ্ধিতে কোন তরলের একক আয়তনে যে পরিমাণ প্রকৃত আয়তন প্রসারণ ঘটে, তাই তো? এই v2 মাইনাস v1 কি আমরা কি বলি? প্রকৃত আয়তন প্রসারণ। তাহলে t2 মাইনাস t1 1, v1 যদি হয় 1, তাহলে এই টোটালটা যদি 1 হয়, 1 ইনটু 1 মানে কি? নিচেরটা 1 হয়ে গেল, তাহলে এটা মানে এটা। তাহলে একক উষ্ণতা বৃদ্ধিতে কোন তরলের একক আয়তনে যে পরিমাণ প্রকৃত আয়তন প্রসারণ ঘটে সেটাই কি? গামা r এর সঙ্গে সমান, তার মানে তাকেই আমরা বলবো যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে এবার সেম ভাবে এই গামা r এর একক কি হবে? আয়তন কাটবে, তাহলে কি হবে? সিজিএস একক হবে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এস এর একক কি হবে? কেলভিন ইনভার্স, আর মাত্রা কি হবে? সেম আয়তনের মাত্রা কাটবে, তাহলে কি থাকবে? থিটা ইনভার্স, এটা হচ্ছে আমাদের কে মাত্রা ডাইমেনশন। ক্লিয়ার? এবং এই ইকুয়েশনকে আমরা কেন দুটি রূপে লিখতে পারি? কি কি? যে v2 ইকুয়ালস কত? v1 ইনটু 1 প্লাস গামা ইনটু t2 মাইনাস t1, আবার v2 ইকুয়ালস টু v1 ইনটু 1 প্লাস গামা t, যেখানে এই t মানে কি? এই স্মল t মানে হচ্ছে t2 মাইনাস t1, মানে ওই টেম্পারেচার ডিফারেন্সের ওই পার্টিকুলার মান কত? t। ক্লিয়ার? তাহলে হচ্ছে তরলের তোমরা জানলে যে তরলের শুধুমাত্র কি আমরা আয়তন প্রসারণ পাই। কেন? অ্যাকচুয়ালি কি তরলের শুধু পার্টিকুলার আয়তনই আছে, এবং এক্ষেত্রে কি তরলের যে আমরা গরম করি কি করি? একটা পাত্রের উপরে তরলকে গরম করি, তাহলে অ্যাকচুয়ালি কি যে তরলকে গরম করার জন্য পাত্র কি প্রসারণ হচ্ছে, তাই সেহেতু যে পাত্রের প্রসারণ ঘটে আবার তরল তারও প্রসারণ ঘটে, তার মানে সেই জন্য পাত্রের প্রসারণ যদি এক করি তাহলে কি যে তরলের প্রসারণ তাকে আমরা কি বলি? তরলের প্রকৃত প্রসারণ। আর পাত্রের
প্রসারণকে উপেক্ষা করে তরলের যে প্রসারণ সেটা কি শুধুমাত্র তরলে আপাত, যেটা আমাদের মন দেখে মনে হয়। তাহলে তোমরা কি বললে? তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কি বললে, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি, সেটা হচ্ছে পড়লে। তাহলে আশা করি এই পর্যন্ত তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এবং সঙ্গে এর একক মাত্রা সম্পূর্ণ একই। তাহলে আলফার একক, বিটার একক, গামার একক এবং তরলের কি গামা আর গামা ড্যাশ সবারই কি একক মাত্রা একই এবং অ্যাকচুয়ালি কি এদের যে বার করা যে নিয়ম সেটাও কি সম্পূর্ণ একই। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তোমাদের নেক্সট ক্লাসে আমি আলোচনা করব তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। যেমন তোমরা আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক করেছো, তেমন তোমাকে এখানেও করতে হবে আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক করতে হবে নেক্সট ক্লাসে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।